আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। ডাক নাম নাজমুল। জি। বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ পাইকোষা। আচ্ছা, তো নাজমুল, আপনি আজকে সিক্রেটসে যে কথাগুলো বলতে এসছেন নিজের বিবেকের তাড়নাবোধ থেকে, এবং যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন বা যে অপরাধের মধ্যে আপনি জড়িত ছিলেন, সেগুলোর যে ফলাফল দাঁড়িয়েছে সেখান থেকে মানুষকে সতর্ক করার জন্য আজকে এখানে এসছেন। আমি কি ভুল বলেছি? না, জি। আচ্ছা, তো শুরু করুন আপনি ছোটবেলা থেকে, যেখান থেকে ব্যাকগ্রাউন্ড আগে প্রথমে জানি। আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি। যখন একবারে ছোট আর কি, আমরা গরিব ঘরের সন্তান। বাবা কি করতো? আমার বাবা একজন তাঁত শ্রমিক ছিল। তাঁত শ্রমিক, আচ্ছা। তাঁতি, হ্যাঁ। কয় ভাই বোন? আমরা 4 ভাই 1 বোন। আপনি বড়? আমার বড়, সবার বড় বোন। আমার বড় একটা ভাই, আমি হচ্ছি 3 নাম্বার। 3 নম্বরে আপনি, আচ্ছা। আমার ছোট আছে 2টা। ছোটবেলা থেকে দেখছি বাবা যখন বেঁচে আসিল, এখন নাইকা। কোনোদিন কষ্ট করি নাই, যে খাওয়ার কষ্ট করি নাই। তাছাড়াও অনেক দিকে কষ্ট করছি, যেমন পোশাক আশাক, এদিকে ধরেন কারোর তা পড়ি নাই। ওই হয়তো 1 বছরে কিনে দিলে ওইটাই 2 বছর পড়ছি। জি। নিজেরটাই পড়ছি। জি। ফ্যামিলি 4 জন, আমরা 4 ভাই বোন। আর বাবা মা কাজের কোনো লোক ছিল না। বাবা একাই কাজ করতো, আমরা সবাই খাইতাম। আচ্ছা। তো অনেক কষ্ট করে দিনকাল চলছে। আমার দাদার সাথে আমার বাবার একটা ঝগড়া ছিল। সে ঝগড়ায় আমার দাদা এক পর্যায়ে আমার আব্বার নামে মামলা করছিল। কি বলেন? বাপ হয়ে বাপ ছেলের এগেইনস্টে মামলা করে দিয়েছে? হ্যাঁ, মামলা করছিল। আচ্ছা। তখন তো আরো কষ্ট, জানি না কোথায় থেকে টাকা পয়সা আনছে, আমরা তো তখন ছোট। বাবা কষ্ট করে কেসও চালাইছে, আমাদেরকেও খাওয়াইছে। এসব দেখতে দেখতে বড় হয়েছে। কোনোদিন পুলিশ এসে ধরে নিয়ে যায় নাই, কিন্তু ওই আগে থেকে কিভাবে জানো ও কেস চলছে, হাজিরা দিচ্ছে। দেওয়ার পরে আমরা ধীরে ধীরে বড় হইতেছি। এবং আমার বড় বোনটা, উনি তাঁতের কাজ করতো। আচ্ছা। তার কামাইও আমরা খাইতাম। তখন কাজের মূল্য ছিল অনেক অল্প, সাপ্তাহিক 100-200 এরকম কামাই করা যেত। কামাই করে আমরা 3 ভাই আছিলাম ছোট। আমাকে 3 ভাই, ওই বড় বোন, মা, বাবা, ওরা কামাই করে আমাকে 3 জনকে পালছে। পালার পরে বড় বোনের যখন বিয়ে হয়ে যায় আমার খালাতো ভাইয়ের সাথে, তখন টাকা পয়সা নাই। তখন বাড়ি, শুধু বাড়ি, আমাদের চড়াই কোনো জমি নাই। তখন বাড়ির থেকে আমাকে ধরে ওই জায়গায় 2 ডিসিমাল জায়গা, যেটাকে 2 ডিসিমাল বলে, 2 ডিসিমাল জায়গা একজনের কাছে বিক্রি করে সেটা দিয়ে বোন বিয়ে দেওয়া হয়েছে। বোনটাকে বিয়ে দেওয়ার পরে এখন কামের লোক একজন কমে গেল। আমার যে বড় ভাইটা, ওইটা আবার কাজ শিখলো। ওইটা কাজ শেখার পরে এখন আমরা ছোট দিন, স্কুলে যাই নাই বলতে ভুল হবে, কিন্তু গেছি, কিন্তু পড়ালেখা করি নাই। পড়ালেখা না করার কারণে ওই আমাদেরকে ওই বকরি, ছাগল বলে, ওইটা কিনে দেওয়া হয়েছিল। যে ওইটা সারাদিন রাখছি, এমনি যে খড়ি যাবা, পাতা পুতা, ওইগুলা খুঁড়ছি, ওইটা দিয়ে ভাত রান্না করছে। এইগুলা করতে করতে এক পর্যায়ে আমিও তাঁতের কাজ শেখা ফেলাইছি ছোটবেলায়, পড়ালেখা করি নাই। শেখা ফেলানোর পরে ওই সপ্তাহে 100-150 এইভাবে কাজ করি, আর বেশি পারি না। জি। যা কাজ করি, বাড়িতে কাজ ছিল তো নিজেদের, ওই সপ্তাহ শেষে 10 টাকা 5 টাকা আব্বাই দিত, ওই দিয়ে হয়ে যেত, পারতে কোনো খরচ নাই। ওইটাই অনেক খুশি হইতাম 10 টাকা যখন আমার হাতে দিত। এই 10 টাকা নিয়ে ঘুরে ফিরে খাই। সপ্তাহের শেষে আবার দেখা যায় 1 দিন 2 দিন ঘুরি, সপ্তাহে শুক্রবারে বিল নেই, শনিবারের দিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে শেষ, আবার পরের সপ্তাহে আবার কাজ করি। এমনি করে ধীরে ধীরে বড় হওয়ার পরে 2007 সাল যখন এলাকা আমি ওই তাঁতের কাছে একটু উপর লেভেলের কাজ করি, যাই ওইটাতে কামাই একটু বেশি হয়, সপ্তাহে 500-700 টাকা কাজ করা যায়। যখন ওইটা করি তখন 2007-এ একটা বর্ষা হয়েছিল। বর্ষার কারণে ওই যে জায়গায় কাজ করতাম ওই মালিকের বাড়ির বর্ষায় এসে পানি উঠে ওই কাজ বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই জায়গায় আর কাজ কাম করা হয় নাই। ওই 7-এর ওই বর্ষা নেমে যাওয়ার পরে আমি আর এক জায়গায় কাজ নিয়েছি, যে ওই জায়গায় পানি ছিল না, উপরে আসছিল, ওখানে কাজ করা যেত। তো ওই জায়গায় কাজ করতে করতে
ওই আমাদের আবার মেয়ে ওই কাজের হাতে মেয়ে মানুষ হইলো কা ওটাকে জোগাইলা বলে, ওই সুতা পাক দেয়, আমরা বুনাই, ওই মহিলা হলো সুতা পাক দেয়। যে আমার ওই তাঁতের পাশে একটা মেয়ে ওই সুতা পাক দিত, আমার মাঝে মাঝে জিগাইতো যে ওর আমার বাড়ির পাশেরই, ওটার নাম আমি বলতে চাচ্ছি না, যে বলছে যে ভাই আপনি কি কোনোদিন প্রেম করছেন? বলছে যে না আমি কোনোদিন প্রেম টেম করি নাই, ওগুলো আমি বুঝি না। আমি আমার বয়সে আমি তখন কোনো টিভির সিনেমা দেখা শিখি নাই আমি 2007-এ। ওই একদিন 2 দিন বলার পরে হঠাৎ একদিন ওই যে জাম গাছ আছে না, জাম গাছ, জাম ফল চেনেন না? ওই খুব ভালো করে চিনি, হ্যাঁ হ্যাঁ, যদিও খাই না, আমি পছন্দ করি না তেমন একটা। যে ওই জাম গাছে উঠছি জাম পারতে, পরে ওই মেয়েরাও গাছে উঠছে জাম পারতে। পারার সময় দিয়েছে যে নাজমুল ভাই আপনারা তো অনেক দিন বললাম যে আপনি ভালোবাসেন না কিনা কাউকে, তা তো বললেন না, তো আজকে যদি না বলেন তাহলে আর আপনার সাথে আমি জীবনে কোনোদিন কথা বলবো না। তা আমি চিন্তা ভাবনা করে হাস্য করে বলছে যে আমি তোমাকেই ভালোবাসি। পরে এক পর্যায়ে মেয়েটা স্বীকার হয়েছে। স্বীকার হওয়ার পরে মানে খুব একটু সুবিধার ছিল না, কিন্তু ঝগড়া করতো, অল্প বয়স ছিল, ঝগড়া করতো বেশি। ঝগড়া করার কারণে ওনার সাথে খুব একটু পড়তো না। আর তখন ভালোবাসা কি জিনিস অতটুকু কিছু বুঝি না, ওই খালি বলছি যে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো এই পর্যন্ত, ওর কি কষ্ট কি ফিল ওগুলা কিছু বুঝি নাই। না বোঝার কারণে ওই ওর সাথে চলতেছে। কিছুদিন চলার পরে আর একটা মেয়ে ছিল ওর সাথে ঘরে, ওর বান্ধবী, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমার এক চাচতো ভাই উনি বলতেছে যে নাজমুল তুই আমার এর সাথে একটু প্রেম করে দিবি? তুই বলছিস যে আমি কীভাবে প্রেম করে দিব? তো বলছে যে তুই যা বলবি যে ও তোরে ভালোবাসে। তো আমি একদিন ডাক দিছি, ডাক দিয়ে সন্ধ্যার পরে মাগরিবের টাইম, ও তখন আমাদের গ্রাম অঞ্চল তো অতটুক ইয়া করে নাই, সবাই সবার সাথে খেলতে পারি তখন। তো পপিরে ডাক দিছি, ডাক দিয়ে বলছি যে অমুক যে তোরে ভালোবাসে তাহলে কি তুই তারে ভালোবাসবি? পরে বলছে যে না আমি ওকে ভালোবাসি না, আর আমি ভালোবাসা করবো না। পরে আমি যা আমার চাচতো ভাই কইছি যে না আমি কইছিলাম, তে পপি যে না করছে ভালোবাসা করবো না। পরে 2-4 দিন যাওয়ার পরে পরে কইছি দেখ তুই আরেকবার জ্বালার চেষ্টা করে দেখ, তুই এই কাজটা আমাকে করেই দে। পরে আবার আমি এক সময় সুযোগ পায়া পপিরে আমি আবার জিজ্ঞেছি যে দেখ ও যে তো খুব ভালোবাসে, তাহলে তুই হ্যাঁ না কি কবি, তুই তাহলে ওর সামনেই ওকেই কয়া দিস, আমার এই সব বেজাল ভালো লাগে না। পরে উনি বলতেছে যে আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমি তার নাম তোকে বলতে পারবো না। আমাকে তখন তুই ওই ছোট, আমার ছোট। আপনার বয়স কত তখন? আমার বয়স তখন ওই তো 93 জন্ম, 2007-এর ঘটনা, 8-এর ঘটনা, 14 বছর 15 বছর। 14-15 বছর। লেখাপড়া তো হলো না? না লেখাপড়া। কোন ক্লাসে থাকতে বাদ দিয়ে দিলেন? হ্যাঁ কোন ক্লাসে থাকতে বাদ দিয়ে দিয়েছেন নাকি? আমি কোন ক্লাসে পড়াশোনাই করি না, হয়তো 2-1 দিন স্কুলে গেছিলাম, কিন্তু পড়াশোনা। ওকে। তো যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে, মেয়েটা সম্পর্কে কি হয়? সম্পর্কে প্রতিবেশী চাচতো বোন। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। সে বলতেছে যে আমি একজনকে ভালোবাসি, তা তোকে বলতে পারবো না। বলছে যে কেন তুই এই কথা কেন বলছিস, তোর সাথে তো আমি ফিরি, তুই আমাকে বলতে পারবি না? বল, কোনো সমস্যা নাই, হয়তো তোকে আর কোনোদিন ডিস্টার্বও করবো না, আর কারোর দাবি নেও তোর সামনে খারাপ হবো না। একবার যায় বলার পরে উনি আমার নাম বললে ভালাইছে যে আমি তোকেই ভালোবাসি, এখন তুই কি কস? আমি একবারে ঘাবড়ায় গেছি, এটা কি বলে। এমনি ওই যে আর একটা মেয়ের কথা বলছি, ওনার সাথে আমার অল্প কিছুদিন ধরে চলছে, কিন্তু আবার ওই পপি আবার আমাকে প্রস্তাব দিল। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, ভাবনা চিন্তায় পড়ে গেলাম কি করি। কয় আমার মাথায় হাত রেখে কথা দে, এই কথা কোনোদিন কাউকে বলবিও না, আর তুই আমাকে কোনোদিন বলবিও না। তখন আমি ওর মাথায় হাত রেখে কথা দিছি যে দেখ আসলেই আমি তোকে ভালোবাসি, তবে আজকের থেকে আমরা দুইজন যত বাদে আসুক একসাথেই থাকবো, একসাথেই চলবো। এক পর্যায়ে পপির সাথে আমার প্রেম হয়ে গেছে। হয়ে গেলে ওই যে ওই আর একটা মেয়ে যে আছে, ওই মেয়েটা একদিনকে আমার আবার ফুফাতো ভাই বউ আছে, ভাবি, লুডো খেলবো তে ভাবিরে কইছি যে ভাবি
আমার একটু ঘরটা ছাইড়ে দেওয়া লাগবো, আমরা 4 জন খেলাধুলা করো। ওই কী খেলবি? লুডো খেলব। 4 জন হচ্ছে আমার আর একটা বন্ধু আছিল, ওই বন্ধুর প্রেমিকা, আমি, 4 জন ওই ঘরের ভাবির ঘরের মধ্যে লুডো খেলছি। আচ্ছা, এমনি কোনো খারাপ কোনো কিছু নাই, শুধু ওই খেলাধুলাই করছি, হয়তো চানাচুর বিস্কুট কিছু এনে খাইছি, এই পর্যন্তই, এর বাইরে কিছু না। ওই যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা দেখা বলাইছে যে আমরা ওই 4 জন ঘরের ভিতরে লুডো খেলতেছি, ওইটা ও খারাপ ভেবে নিছে। ভেবে নেওয়ার পরে বলতেছে যে আমি এই কথা সবাইরে বলে দিব যে তোরা 4 জন এই ঘরের মধ্যে কি কি করছস। পরে খুব রিকোয়েস্ট করছি, দেখ আমার ঘরে কিছুই হয় নাই, তুই তো ভালো করে জানোস আমি কোন ধরনের মানুষ। ওতে ও কইতেছে তুই আমাকে ভালোবাসস না, তুই আরেকজনের হাতে একই ঘরের মধ্যে কি করস না করস। ও আমার সাথে তখন তুই কইতেছে। এক পর্যায়ে ও খুব রিকোয়েস্ট করলাম, কইতেছে দেখ আমি তো তোকে ভালোবাসি, তুই আবার কি জন্য ওই পপিকে নিয়ে টানিস। তখন আমি উনি মানসিক বলে দিব যে আমরা ঘরের ভিতরে খারাপ কাজ করছি, উনি মানুষকে বলে দিব, যার কারণে আমাকে এখন ওই ব্ল্যাকমেল করতেছে যে তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি এখনই যা সবার কাছে বলে দেব যে তোরা ঘরের ভিতরে খারাপ কাজ করছিস। তখন আমি বলছি যে না দেখ তুই এই কাজটা করিস না, আমি তো তোকেই ভালোবাসি, মন থেকে কই নাই, কিন্তু আমি নিজে বাঁচার নাকি ওর সাথে ওই অভিনয়টা করছি। তখন করার পরে 2-4 দিন যায়, খুব ভালো রিলেশন চলতেছে, ওইটা আর সহ্য করতে পারে না। সহ্য না করার কারণেই ও মানুষকে সবাইকে বলে দেয় যে অঘরের মধ্যে সম্পর্কে আছে। এক পর্যায়ে সবাই জেনে যায়, পাড়ার ভিতরে নিজের বাপ মাও জেনে যাওয়ার পরে ওই পপির একদিন ওর বাপ অনেক অনেক মার দিছে এই ঘটনার কারণে, যে তুই ওর সাথেই করিস। তখন বিশ্বাস করবেন না ভাই, ওরে মাইরা বুকের ভিতরে পাড়া দিয়ে রাখছে, সাপল একটা হাতে নিয়ে ওরে গাইতে ফেলাইবো এই ভয় দেখাইতেছে। ও নিজ থেকেই বলতেছে যে আমার জীবন যদি থাকে আমি নাজমুলের সাথে বিয়ে বসবো। মার দেওয়ার পরে তখন ও বলছে যে আমার জীবন থাকতে আমি নাজমুলের সাথে বিয়ে বসবো, আমি অন্য কারোর সাথে বিয়ে বসবো না। তখন মারটা দিছে, পাড়া প্রতিবেশী সবাই ঠেকাইছে। এক পর্যায়ে ও কোনো বাধা মানে নাই, না মানার কারণে পরে দেখছে যে নিজের মেয়ে নিজে শাসন করতে পারে নাই, পরে আমার অভিভাবকের কাছে বিচার দিছে। বিচার দেওয়ার পরে আমার একটা বড় ভাই আছে, বড় ভাই আমার একদিন দেখে নিয়ে যা বললো যে তুই কি এগুলা কি সত্যি? পরে আমি স্বীকার হয়েছি হওয়া সত্যি। তখন বড় ভাই করলে বিয়ে করে নাই, আমার বড় ভাই আমার 2 বছরের বড়, বিয়ে শাদী করে নাই। তখন একদিন বড় ভাই এলাকা ভালোভাবেই খুব সুন্দর ভাষায় বুঝাইলো যে দেখ আমি বিয়ে শাদী করি নাই, আর আমার নামে কোনো রিপোর্ট নাই, তুই এই বয়সে এইগুলা কাজ করতেছস, মানুষ তো খারাপ কয়। তো আমি ওই কিছু বলি না, কিন্তু মাথা নিচ করে থাকি খালি, ও যা বলে আমি খালি কান দিয়ে শুনি, কোনো কথার উত্তর দিই না। তাদের কারণে এইভাবে চলতেছে আমার। ওই এক পর্যায়ে আমরা যখন জানাজানি হইলো তখন তো দেখা সাক্ষাৎ এলা সেপে করা লাগে, পাড়ার মধ্যে ভাবি টাবি আছে, ওই ভাবি টাবিরে জিজ্ঞেস করি যে ভাবি আজকে আমার সাথে একটু ওরে দেখা করে দে, কোনো সমস্যা হইব না, আর আমরা তো কোনো খারাপ কাজ করব না, শুধু কথা, এর বাইরে কিছু না। ওই হয়তো ভাবি ডেকে নিয়ে আসার পরে ওই ঘরের ভিতরে বসতে দেয়, ভাবি সামনেই থাকে, হয়তো কথাবার্তা পেঁচাল টেঁচাল পারার পরে বিদায় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এই বিষয়টা একদিন মাও আবার দেখতে পারছে, দেখার কারণে আমাকে কিছু না বলে ওনার মেয়ে ওই জায়গা থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় চুল ধইরা এ পরিমাণ মার দিছে, ওই মার সহ্য করবার না পেরা উনি যা ফাঁস নিছে। জ্বলার পরে তখন আমি উপস্থিত ছিলাম না, ছিল ওর চাস্তো ভাই দেখছিল, ওর চাস্তো ভাই দরজা ভাঙ্গা ওরে নামাইছে ফাঁসি থেকে, সাথে ওই ফাঁস নিছে, ফাঁসি থেকে ওর চাস্তো ভাই নামাইছে, নামানোর পরে ওর পানি টানি ঢালছে, অসুস্থ, ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট কইরা। আমি যেটা বুঝি যে মেয়েটাকে আপনি লাভ করতেন সে মেয়েটা ছিল সাথী, আর সুমনা ছিল হলো আপনাকে যে মেয়েটা পছন্দ করে, কিন্তু আপনি মেয়েটাকে পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, তারপর ফাঁসি থেকে নামাইছে, ওই ডাক্তার এনে ট্রিটমেন্ট কইরা ওনারে সুস্থ করছে। সুস্থ করার পরে ওরে ভালোভাবে বুঝাই দিছে যে দেখ তুই যদি ওর সাথে আর একদিন দেখা করস তাহলে এরপরে তোরে একবারে ফাঁস নিয়ে মরছ, ফাঁস নিবার গেছিলি, তোর ফাঁস নিয়ে মরা লাগবো না, তোরে আমি নিজে গলা টিপা মেরে ফেলাম। এরকম ভয়বৃদ্ধি দেখানোর পরে আমার শুধু পপি একটা কথাই বলতো
যে জীবনে যত বাধাই আসুক তুমি আমারে ভুলো না। তখন আমি ওরে কথা দিচ্ছি যে না, আমরা দুজন মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো, কোনোদিন এই বাঁধন জানি কোনোদিন না ছেড়ে। ওকে, ছাড়ার পরে তখন চলে ভালো, 2-4 মাস যায়, ভালোই চলতেছে এগুলো। আর মনে করেন যে দেখা সাক্ষাৎ করতেছি খুব সাবধানে, কেউ যাতে না জানে, গোপনে। তো এক পর্যায়ে ওই গোপনে দেখা সাক্ষাৎ করতে করতে এটা একবারে বিলাওয়া গেল গ্রাম হুদ্দা, গ্রামের যতগুলা মানুষ আছে সবাই শুনে ফেলাইলো। তখন একটা বদনাম, মেয়ের তো বিয়ে দেওয়া লাগবে অগরে। তখন ওরা চিন্তা ভাবনা নিয়ে ওই মুরব্বীর মাধ্যমে আমার বাসায় বিচার দিল। তখন পারিবারিক একটা দরবার হইলো, অল্প কয়েকজন ফ্যামিলি মেম্বার আর আমাদের সমাজের যে মাতবার, সেই মাতবারে নিয়ে ওই পারিবারিক একটা দরবার হইলো। দরবারে দুইজনে কি হাজির করাইলো, এই আপনার সাথী এবং আপনাকে? সাথী আমাকে। আচ্ছা। এখন ওই দরবারের মধ্যে যখন আমাকে জিজ্ঞেস করলো যে আসলে তগর মধ্যে কি সত্যি করে কয়, তখন আমি বলছি যে আমি কিছু বলতে পারবো না, যা বলার সাথেই বলবো। তখন ওরে জিজ্ঞেস করছে, তখন ও কইছে যে এখানে কারোর কোনো কথা কওয়া লাগবো না, আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও ওর সাথেই বিয়া বলবো, এটা কোনো দরবার করেও কাম হইব না, একমাত্র পথ আছে আমার মারে ভালো লাগবে, তাছাড়া আমি ওরে বলতে পারবো না। তখন ওই দরবারের ভিতরে বিশ্বাস করুন, ওরে জুতা দিয়ে হাই রে বাড়ি, ওর ভাই আর ওর বাপ সবার মধ্যে, হ্যাঁ ওই মানুষের মধ্যে অনেক মারছে। মারার পরে তখন আমার তো মারে নাই, আমি তো কোনো কথা কই নাই, আমার বাড়িতে দরবার। তখন আমার বড় ভাই ওই মুরব্বি টুরব্বি আসছিল, অগর কাছে ওই গ্যামজাম ট্যামজাম একটু হয়ে গেল। তখন ওই মুরব্বি করে হাত ধরে মাপ চাইলো যে জীবনে যা করছি ভুল করছি, জীবনে এই ভুল আর করবো না। বড় ভাই নিয়ে মাপ টাপ চাইলো, আমি চাইলাম। চাওয়ার পরে মন তো মানে না, পরের দিন আবার ওই একই অবস্থা, দেখা আমাদের করতেই হবে, দরবার টরবার যাই করি, ভালো তো ওকে বাসি। তো যাই হোক, ওই এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই যে সোমানা ওই সাথীর সাথে মিল দিছে। মিল দেওয়ার পরে বলতেছে যে আসলে তো নাজমুল কতটুকু ভালোবাসে, এটার একটা পরীক্ষা করব। ওরা প্ল্যান করছে, তখন কইছে যে আচ্ছা ঠিক আছে, দেখি কীরকম প্ল্যান। পরে একদিন শুক্রবারের দিন আমারে ডাকছে এক জায়গায় দেখা করতে বলছে। পরে আমি যা দেখা করছি, যা দেখতেছি দুইজন এত সুন্দরভাবে সাজছে, ঠোঁট মোট আঁকাইছে, আইকা উইকা এক জায়গায় দেখা করতেছি। ওই বাগান আছিল, বাগানের ভিতরে দুইজন খাড়া হয়েছে। খাড়া আমাকে প্রশ্ন করতেছে, এই যে দুইজন মানুষ আছি আমরা এখানে, এখন তুমি বাইছে নিবা, তুমি যাকে ভালোবাসো। ওই সাথী আমাকে বলতেছে যে এই সোমানা আর আমি এখানে দুইজনই আছি, এখন ও তোমাকে ভালোবাসে নাকি তুমি ওকে ভালোবাসো, এটার ইস্কা পরীক্ষা হবো। কেমন পরীক্ষা? কয় যে আমরা দুইজনে যে এখানে খাড়া আছি, এখন তুমি যাক ভালোবাসো তার হাত ধরে এখান থেকে চলে নিয়ে যাবে, আর একজনের লাশ দেখবে। তখন আমাকে একটা এরকম প্রশ্নের মধ্যে ফালাইলো। এখন আমি চিন্তা করতেছি যে একজনে নিয়ে গেলি তো আর একজন তো বিপজ্জনক, আমি এখন ওখানে কি করব। তখন আমি অতি রিকোয়েস্ট করে বললাম যে দেখো, তোমরা আমাকে যে পরীক্ষায় দিছাও, তো তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করো যে আসলে আমি কাকে ভালোবাসি। এই কথাটা বললা অগর থেকে বিদায় নিয়ে চলে আইছি। আসার পরে যাই হোক ওই সোমানা ও বুঝতে পারছে যে আসলে আমাকে আর ও ভালোবাসে না, ওর পিছনে ঘুরে আর লাভ নাই। তো উনি আমার পিছ ছাইড়ে দিছে। আমার সাথে ওই পপির সাথে খুব ভালো সম্পর্ক চলে। এরপরে 2-3 বছর পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ওই আমার একটা বন্ধু ছিল, তো ওই বন্ধুর বাসায় আমি যাওয়া আসা করতাম। যাওয়া আসা করার সময় ওই বন্ধুর বোন আমাকে একটা চিঠি দিছে যে আমাকে ভালোবাসে। তখন আমি আর একটা চিঠি দিয়া ওই উত্তর দিছি, দেখো আমি তো অমুককে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, সরাসরি না, কোনো ইঙ্গিত আকার ইঙ্গিত বোঝাই নাই, সরাসরি না করে দিছি। তো উনি মানে নাই, না মানার কারণে ওই চিঠি দিতেই থাকছে। ওই চিঠিগুলো আমি আর পরে কোনো রিপ্লাই দেয় নাই, ওগুলো নিয়ে গেলে ওই সিরা ফালাই দিছি, পড়ছি, সিরা ফালাই দিছি। আমি তো পড়াশোনা জানি না, আমার বন্ধুদের দিয়ে পড়াইছি,
পরে পরে ফালাই দিয়েছি। তো আমি ওর কথা কোনো গুরুত্ব দিই না দেওয়ার কারণে আমি আবার আর এক জায়গায় কাজ করি। কাজ করার সময় ওখানে সীমা নামের একটা মেয়ে আছে। তো ওই সীমা নামের একটা মেয়ে আছে, ওই সীমা নামের ওই মেয়েটা, ওনার সাথে আমার ভালো বন্ধুর মতো সম্পর্ক। ওনার সাথে একদিন এক রাস্তায় হাঁটতে হাঁটতে কথা কইতেছি। কথা করার সময় ওই যে বন্ধুর বোন, উনি আবার দেখা ফেলাইছে। দেখা ফেলানোর সময় উনি এসে ওর সাথে ঝগড়া লাগা দিছে যে তুই ওর সাথে করস, আমি তো ওরে ভালোবাসি। পরে ও তো আমার বন্ধুর মতন, ও কথা তুই ওরে ভালোবাসবি, কিন্তু ও তো ওই সাথীরে ভালোবাসে। আমি তো জানি, আমি তো এগুলা জানি শুনি, আমার চেয়ে বেশি তো কেউ জানে না। তখন এক পর্যায়ে ওরা দুজন ঝগড়া করতে করতে মারামারি দিয়ে ফেলাইছে। দুইজনই মারামারি দিয়ে ফেলাই। পরে এখন মিয়া মানুষ ওইভাবে তো সারা জানা, খুব রিকোয়েস্ট করে সারা সুরে দিয়া আমি আর ওই পথে যাই না, ওই বন্ধুর বাড়ির বাসায়ও যাই না, ওই পথে আমি ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা বড় উরুস হয়, মলনাবাড়ি উরুস। সেই উরুসের ভিতরে ওই চুরিদুল মালা দোকান আছে। ওই জায়গায় দিয়ে বেড়াইতেছি 7-8 জন বন্ধু বান্ধব মিলা বেড়ানোর সময় ওই বন্ধুর বোনটা তখন আমার এই পিছন থেকে টাইনে ওই চুরিদুল মালার দোকানের পিছনে আড়ালে নিছে। তখন আমার বন্ধুগুলা ওরাও সাথে সাথে গেছে, আমার তো দেখতেইছে যে ও নিয়ে যাইতেছে। তখন ওই জায়গায় যা কইতেছে, আমাকে ভালোবাসবি কিনা। কে এটা বলেছে? ওই যে বন্ধুর বোনটা। আচ্ছা। তখন আমি বলছি যে না, আমি তো তোমাকে ভালোবাসি না, কোনোদিন শিকার হই নাই। আর তুমি এটা কেমন করে চিন্তা ভাবনা করো, তোমার ভাই তো আমার ভালো বন্ধু, তুমি এগুলা ভুলে যাও, এগুলা কোনো কিছু মনে করো না। তো এক পর্যায়ে পেঁচাল পুচাল পারার সময় মেয়েটা আমার একটা থাবুর মেরে দেয় গালে। মাইলে দেওয়ার পরে আমার বন্ধু বান্ধব এখন কি করবো, আমি হার সবাই সে দুঃখ ধরে কি অবস্থা। তো পরে থাপুটা মাইরা উনি কান্না করতেছে। আমি ওই জায়গাতে আসবো, আমারে আসতেও দিতে না। আমি তোমারে থাপুন মারছি, তুমি আমার আগে আর একটা থাপুন মারে থিয়া শোধবাদ দিয়ে থিয়া চলে যাও। আমি তো উনি মেয়ে মানুষ মনে আমি মারবো কেন? ওকে, আমি মারি নাই। আমি তো ভেবেছি যে আপনি খুশিতে 2টো থাপ্পড় লাগিয়ে দিয়ে চলে আসবেন ওখান থেকে। আশেপাশে কেউ না দেখলে সমস্যাটা কোথায়? ওকে, যাই হোক, হ্যাঁ বলেন তারপর। আমি মারি নাই না, মারার কারণে খুব রিকোয়েস্ট করে ওই জায়গাতে চলে আসছি যে আমি আর কোনোদিন ওর সাথে ও যে জায়গায় থাকবো আমি ওর ছাওয়া কোনোদিন পাড়া দেবো না। মানুষের মধ্যে আমার থাপ্পড় মারছে। পরে এক পর্যায়ে ওরে আমি শেষ বিদায় দিয়ে দিচ্ছি, ওর কাছে আর যাই না। না যার কারণে ওই পপির সাথে আমার, ওই সাথীর সাথে আমার ভালো রিলেশন চলার পথে এক পর্যায়ে পপিরে এক সময় দেখতে আসে, সাথীরে দেখতে আসে ও না, তার আগের কিছু ঘটনা বলি। ওই যে ওই পারিবারিক গ্যাঞ্জামের কারণে আমার বড় ভাই ওই গ্রামে আমারে থাকতে দেয় নাই। বাইরে ওই বেলকুচি এলাকা আছে, ওই জায়গায় তাঁতের কাজ আছে। তো ওই জায়গায় যা কাজ করছি, প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসি। সপ্তাহে একদিন ওই বৃহস্পতিবারে বাড়িতে আসি, শুক্রবার থাকছি, শনিবার দিয়ে আবার ওই বেলকুচি গেছি। যে ওই 1 সপ্তাহ করে যে ভাগে থাকছি, এই 1 সপ্তাহ পরে এসে যে কোনো কল বেকার হোক, কলে কৌশলে হোক, ওনার সাথে আমি দেখা করছি। ওই দেখা করার কারণেই কত যে দৌড়ানি খাইছে। 2 মাস কি 3 মাস পরে আমি একবার বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে শুনতেছি যে সাথী আমার এক চাচতো ভাইয়ের সাথে প্রেম করে। আমার সাথে দেখা হয়েছে, সাথীর দেখা হওয়ার পরে ওরে আমি খুব বিনার সুরে বলছি যে তুমি এত বড় বেইমানি করতে পারলা, কি করলা এটা? তখন উনি আমারে কয়, দেখো যে যাই বলুক তুমি আমারে ভুল বুঝো না, আসলে এই কথাগুলা সব মিথ্যা কথা, আমি আসলে শুধু ওর সাথে ফ্রিভাবে কথা বলছি, এর বাইরে কিছু না। তো আমি ওটা বিশ্বাস করি না যে সব 2-4 জন ভালোই মানুষ আমাকে কইছে যে সাথী তোর চাচতো ভাইয়ের সাথে প্রেম করে, যে আমার মন টন খারাপ। তো ওই সাথীর বাড়ির সামনে একটা ক্লাব আছে, ওই ক্লাবে একদিনকে টিভি দেখতেছি। টিভি দেখার কারণে এই ক্লাবের জানালা কাটা আছে, ওই ছোট্ট একটা আম গাছ আছে, আম গাছে এসা বসছে, ওই ডালে বসে উনি আমারে দেখা হাত কাটতেছে।
হাত কাটতেছে, পরে আমি ওখান থেকে ডাকও দিবার পারতেছি না, অনেক ক্লাবের ভিতরে মানুষ, ওর বাইরে বাড়ালেই ওর বাড়ির সামনে এলো ক্লাব, আমি নাও করতে পারতেছি না। তখন ওই জানালা দিয়ে হাত জোর করে অনুরোধ করছি, অনুরোধ করার কারণে উনি হাত কাটার বন্ধ করছে। বন্ধ করার পরে তখন ওই ইশারায় বুঝাইছে যে সন্ধ্যায় তাহলে আমার সাথে দেখা করবে। তা আমি সন্ধ্যায় আবার দেখা করছি। দেখা করার পরে ওনার একটা স্বাস্থ্য ভাইয়া ছিল, উনি আমার বন্ধুর মতনই, কিন্তু তখন আর বন্ধু থাকে নাই। ওই সন্ধ্যার পরে দেখা করার পরে ওর ভাই, ওর বাপ আর ওর বাড়ির মধ্যে যারা আছিল ছেলে মানুষ সবাইরে দিয়া একবারে আমারে গেট দিয়ে ফেলাইছে, একটা ধরে মার দিব আর কি। তখন আমি আবার পয়েন্টে 2-3টা বন্ধু সেট করে রাখছিলাম যে যেই জায়গাতে আসুক তুইরা আমার আগে খবর দিবি। আসার আগেই আমার সামনে দিয়ে আমার এক বন্ধু দৌড়াইছে যে পালা। তখন আমি তো দৌড়া পালাইছি এক দৌড়ে। সেদিন আর আমি বাড়িতে আসি নাই, একবারে বেলকুচি চলে গেছি সন্ধ্যার পরেই। বেলকুচি চলে যাওয়ার পরে আমি আর বাড়িতে যাই না। ওই তখন আমার ফুয়াতো ভাইয়ের একটা ফোন আসছিল, আর ওই সাথীর কোনো ফোন ছিল না। তো ওই সাথীকে আগেই বলা আছিল যে যদি কোনো দরকারে কোনো কথাবার্তা বলা হয় তো অমুকের ফোন দিও, এই যে নাম্বারটা দিয়ে গেলাম, ওই নাম্বার দিয়ে ফোন দিছে, কথাবার্তা ওই ফোনেই বলছি। বলার পরে ওই কিছুদিন পর আসি বাড়ির, এসে দেখা সাক্ষাৎ করছি। তো ভালোবাসা ওর প্রতি আমার কোনো দিন কমতি ছিল না, বাড়তি ছিল। ওনারও খুব আগ্রহ ছিল। আসলে কেন কি কারণে এমন হলো আসলে নিজেই জানি না। হঠাৎ করে ওই আমি বেলকুচি থাকা অবস্থায় একদিন বৃহস্পতিবারে বাড়িতে আছি, এসে শুনি যে ওনারে দেখতে আইছে, সাথীরে দেখতে আইছে। তখন আমি ওই ভাবি আছে, ভাবিরে দিয়া খোঁজ দিয়েছি। এখন তাহলে সাথী কে কয়, যেহেতু ওরে দেখতে আইছে তাহলে তো বিয়া শাদী দিয়া দিল তো সর্বনাশ। আমার ভিতরে খুব কষ্ট ফিল করতেছি আমি, যে ওরে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কি করব। তখন আমি ওই ভাবিরে পাঠাইছি, পরে ভাবিরেও বলছে যে ওরে কোনো চিন্তা করতে বলিস না, আমি ওর আছি, ওরই থাকবো, শুধু দেখতে আইছে, এ তো আর বিয়া শাদী হয়েছে না, দেখে চলে গেলেই আমি ওর সাথে পালায়া যাব, এমন পালা যাওয়ার সিদ্ধান্ত নিছে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা আসিল না। পরে ভাবি এসে বলছে আজকের দিনটা পার হলি তোর সাথে পালায়া যাব। যে আমি এখন চিন্তায় পড়ে গেছি, তাহলে আমি টাকা পয়সা পাবো কোথায়? টাকা পয়সা জোগাড় পাতি না পাওয়ার কারণে তো চলে গেছিল কাইয়েত হসপিটালে যায়। এক নার্সে ওই আমি তখন কোনো হসপিটাল চিনি না, শুধু একটা হসপিটাল চিনি, সেটা হলো সিরাজগঞ্জ আবিসিনার হসপিটাল। তো ওই জায়গায় আমার একটা ফুয়াক নিয়ে গেছিলাম একবার, তো সেই জন্য ওই হসপিটালটা আমি চিনি। তা আমি তো তখন পাগল যে ওর বিয়ে হয়ে গেলে তো আমি বাঁচবো না, ওরে তো আমার বিয়ে করতে হবে, আর টাকা পয়সা তো খুব দরকার। তখন আমি যায় ওই নার্সরে ডাইকে আড়ালে নিয়ে গেছি, নিয়ে যায় ওর পা জড়ায় ধরছি যে ম্যাডাম আমার কিডনি বেচা হলেও আমার কিছু টাকা দিতে হইব, আমার টাকার খুব প্রয়োজন। তখন উনি ওই আমারে তুলছে, পা জড়ায় ধরছি, ওখান থেকে তুলা ওই হসপিটালে কোনো কথা না বলে পরে কইছে যে তুমি রাত 10টায় আমার সাথে দেখা করো, 10টায় ছুটি পাবো, আমার বাসায় আমার বাসায় নিয়ে যা, তোমার সাথে আমি কথা বলবো। তখন ওই আমি রাত 10টা পর্যন্ত ওই হসপিটালে ওয়েট করছি। ওই 10টা পর্যন্ত ওয়েট করার পরে ওই নার্স আমাকে ওনার বাসাত নিয়ে গেল, নিয়ে যা ওই সব বিস্তারিত শুনলো যে আসলে টাকা পয়সা দিয়ে কি করবা, কি জন্য কিডনি বেচবা, এরাও কি কোনো কথার মতো কথা হইলো, এত ছোট বয়স। তো অনেক ভালো মন্দ বোঝানোর পরে আমি সব কিছু এ টু জেড ভাঙ্গিয়া চুরা ওনারে আমি বলছি। পরে উনি আমারে একটা নাম্বার দিছিল, আর উনি বলছিল যে তোমার এ টু জেড যত খরচা সমস্ত কিছু আমি দিব, তুমি মায়ারে আমার এই বাড়িতে নিয়ে এসো, আমার এই রুমে নিয়ে এসো। তখন আমি ওখান থেকে রাত 11টা সাড়ে 11টার দিকে শহরে আবার ব্যাক করছি। ব্যাক করিয়া বাড়িতে ফিরছি। বাড়িতে ফিরে দেখি ওইরকম ধুমধাম অনুষ্ঠান। সেদিন ওরে শুনতেছি যে নিয়ে যাব, এখনো নিয়ে যায় নাই, বরপক্ষ আছেই, পছন্দ করছে নিয়ে যাব। তখন আমি আর কি কান্না ছাড়া আর কোনো উপায় নাই, তখন কান্না করতেছি, পাশে কেউ ছিল না, বন্ধু বান্ধব কারো খোঁজও নেই। তখন একা একা বসে কাঁদছি। আর অত তো সাহস নাই যে বাড়ির ভিতরে যায় পাগলামি করবো, অতটুকু মাথার ভিতরে কাজ করেনি।
যে যাই হোক নিয়ে গেছে। আমার তখন বাড়ির পাশে একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরে বসে থেকে আমি কান্না করতেছি। কান্না করার পরে রাত 1টা-1:30টার দিকে ওরে বিদায় দিয়ে দিল। আমি ওই খালি ওই রাস্তার পাশ থেকে দেখতেছি, কিন্তু কিছু বলতে পারতেছি না বলার কারণে ওই ওর যে একটা চাচাতো ভাই ছিল ইসমাইল, উনি আমার বন্ধুর মতো ছিল। 2-4 দিন যাওয়ার পরে উনি আগে ওই ঢাকা থাকছে, ঢাকা থেকে ওই ডেন্ডি খাওয়া শিখছে। ডেন্ডি খাওয়া শেখার সময় ওই ঢাকা থেকে চাকরি ছেড়ে যায়। ওই আমার তো তখন কষ্টবোধ কিছু জানে, ওরই চাচাতো বোনের সাথে আমি প্রেম করছি। তখন ওই ডেন্ডি নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে তুই এই জিনিস খা। ও খায়, তখন আমি খাইছি। খাওয়ার পরে দেখতেছি ওই জিনিস খায়া আমি আরো বুক ফাড়াইয়া চিক করে পারছি। ওই চড়ার ভিতরে কেউ ছিল না, ও ছিল, আমি ছিলাম, আর একটা বন্ধু ছিল, 3 জন। ডেন্ডি খায়া ওই দিন দুনিয়া সবকিছুই ভুলা যায়, শুধু ওই স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখে ওই চিক করে পারছি। এখন কি চিক করে পারি, ওই ডেন্ডি 2-1 দিন খাই। খাওয়ার পরে ওটা এক পর্যায়ে নেশা হয়ে যায়। নেশা হয়ে গেলে বেশি না 2 সপ্তাহের মতন একটানা প্রতিদিন কন্টিনিউ খাইছি। আচ্ছা, খাওয়ার পরে আমি আরো 2-3টা পোলাপান অগরেই খাওয়া শিখা ফেলাইছি, ওই অর্থে শিখাইরা। শিখা ফেলার পরে একদিনকে শুক্রবারের দিন আমি যা করে শিখাইছি ডেন্ডি খাওয়া, ওরা আমারে না বইলাই ওরা 3-4 জন মিলা কিনছে, কিনা চড়ার ভিতরে পাট ক্ষেতের ভিতরে বৈশা খাইছে। খাওয়ার পরে ওর বড় ভাইরা দেখছে, দেখা ওই ওরা 3 জনে কি দইরা গাছের সাথে বান্ধা থইছে, বাড়ির ভিতরে এনে বান্ধা থইছে। আমি তো সে জানি না যাই না, আমি আইসি এলাকা ওদেরকে আবার ওই বাকি খাওয়াইছিলাম, যে আজকে আমি খাওয়াইছি, কালকে অমুক দিন তুই খাবি, তাহলে আজকে তোর ডেট আছে, তুই খাওয়াবি। সেই হিসাবে আমি ওগুলো বাড়ি পুরাছি, যে তাহলে ডেকে নিয়ে যা, আমরা ডেন্ডি খাম। আইসা দেখি ওর 3 জনে বান্ধা থইছে, আর ওরা সব আমার নাম বলতেছে যে ও আমাকে শিখেছে। ওর ওই যারা খাইছে ওর বড় ভাই চাচা, ওর ব্যক্তি মিলাই ওই বাড়ির ভিতরে অনেক মানুষ, আম গাছ ছিল, আম গাছের সাথে বান্ধা রাখছে। আর জিজ্ঞেস করতেছে যে এই জিনিস তুই কোথেকে শিখলি, আর কি করলে, কোনে পাইলি, সবকিছু এ টু জেড সব আমার নাম বলতেছে। আমি তো ওই মানুষজনের মধ্যে দেখে একটা দৌড় মেরে আমি পালাই গেছি, যে এখন তো আমারও মারবো। ওখানে আমার বড় ভাই ছিল, তো বড় ভাই যাতে ধরতে না পারে, বড় ভাই ধরার আগেই আমি ধরে পালাই গেছি। আমি আর বাড়িতে আসতেছি না, বাড়িতে আসতে খুব ভয় পেতেছি, যে গেলেই তো মারবো। পরে রাত্রিবেলা নক করে বাড়িতে আসি, আসার পরে তাও মার খাইছি, বড় ভাইদেরা মারছে। মারার পরে তখন আর কি বোঝাইলো যে আর এগুলা খাবি না, বুঝ মানি না। 2-4 দিন খাইছি। খাওয়ার পরে এক পর্যায়ে ওই ডেন্ডি নেশা। একজন এত সুন্দরভাবে আমাকে আমার ভুবতো ভাই একদিন নিয়ে বোঝাইলো, তখন আমি তোবা পড়লাম। আমার তোবাই পড়াইলো, তুমি আর কোনোদিন ডেন্ডি খাইবা না, এটা খালি মজকে সমস্যা হয়, যে তুমি আর কোনোদিন এগুলা খাও না। ভালোভাবে বস্তু দিল, আমি ভাইয়ের কথা দিলাম যে আমি আর আসলে এগুলা কোনোদিন খাবো না, এগুলা আজ পর্যন্ত কোনোদিন খাইও নাই। তারপরে ধীরে ধীরে ওই শিখছি, গাঞ্জা খাওয়া শিখছিলাম। গাঞ্জা খাওয়া শেখার পরে সাপ্তাহিক 1 দিন 2 দিন এবার করে খাই। খাওয়ার পরে ওই রাস্তার গাবারে তখন একটা বাঁশি ছিল, আমার বাঁশের বাঁশি, ওই বাঁশি বাজায়। খাল আছে আমাদের বাড়ির পাশে, খাল আছে রাস্তার হাতে খাল, ওই বাগানের ভিতরে বসে বাঁশি বাজাইতেছি। তো আমাদের এলাকার এক বড় ভাই একদিন আমাকে ডাক দিল রাইতে, ডাক দেয়া বলতেছে ওই যে একটা মেয়া যাইতেছে, দেখতো, যা জিজ্ঞেস করবি যে মেয়েটার বাড়ি কোথায়। মেয়েটা আমার বয়সের বড় ছিল, আর যে বড় ভাই ওনার সেম বয়স ছিল। পরে যাই আমি জিজ্ঞেসি যে আপু আপনার বাসা কোথায়, পরে বলছে যে সিরাজগঞ্জ। পরে আমি এসে বলছি যে ওনার বাড়ি সিরাজগঞ্জ। পরে ওই বড় ভাই আমার সাথে নিয়ে গেছে, কয় আয় আমার সাথে আয়। পরে গেছি, যাওয়ার পরে বাড়িঘর ছাইরা রাস্তার ভিতরে, রাস্তার হাতে যে বাড়িঘর আছে, ওই বাড়িঘর ছাড়া ছাইরা যাওয়ার পরে আড়াল এক জায়গায় ফাঁকা রাস্তায় ওই মেয়েটারে টাইনা ধরছে। কে? ওই যে আমার ওই প্রতিবেশী এক বড় ভাই। টাইনা ধরার পরে ওই কইতেছে যে আয় আমার বাসায় আয়। পরে ওই মেয়ের তো দেখি ওইরকম রাগ, ওইরকম গরম দিতেছে যে তুই শহরে কোনোদিন গেলি। ও আবার সিএনজি চালাইতো তখন, ওনার শহরে যাইতেই হবে। তখন কইতেছে যে তুই শহরে গেলি তোর কাল্লা কাইটে নেমু, তুই আমার রাস্তার ভিতরে টাইনা ধরস, আমি কোথায় যাই না যাই, তুই আমার ধরার কিসের কি, এরকম গালাগালি করার পরে ডাহাডা এই অবস্থায় আর একটা লোক আইছে। লোক আসার পরে ওই হেলোকো হাতে
হাতে থেকে ওই আর ওই এলাকার ওই বড় ভাই আর ওই যে লোকটা আসলো ওই ওনারেও বলছে, তা আমি তো তখন ওদের মেলা ছোট, আমি খাই চায় চায় দেখতেছি, তো আমারে ওই যাইতে দিচ্ছে না, কোথায় তুমি আইসো, তুই আয় আমার সাথে আয়। পরে ওই মেয়েটারে এক পর্যায়ে টাইনে নিয়ে যায়, ওই যে পাশে যে লোকটা আইছে ওনার ঘরের ভিতরে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, টাইনে জোর পূর্বে নিয়ে যাওয়ার পরে অর্থেনে আসলে সত্য বললো যে তুই আসলে এই গ্রামে কি জন্য আইসোস, তুই সত্য যদি বলোস তাহলে তোরে আমরা ছাড় দিমু, আর যদি মিথ্যা কথা বলোস তাহলে তোরে ছাড় দিমু না, তোরে নষ্ট করে ছাড়ে দিম। তারপরে তখন মেয়েটা সব কিছু খুলে বললো যে আসলে আমি এই জায়গায় একটা প্রেম করছি, ফোনে প্রেম করছে, প্রেম করে ওই চ্যাংড়ার সাথে দেখা করতে এসে, তো ওই চ্যাংড়ার সাথে দেখা করার আগেই মোরা এলাকা আমাকে রাতে পড়ে গেছে। তখন ওই চ্যাংড়ার নাম্বার নিছে, ওর যে যার সাথে প্রেম করছে ওই চ্যাংড়ার নাম্বার নিল, নেওয়ার পরে ওই চ্যাংড়া ফোন দিয়া নিয়ে আসা ওই রুমের ভেতরেই নিয়ে আসা চ্যাংড়া কইতেছে যে এ কি তোমার পরিচিত? বলে হ্যাঁ, স্বীকার হলো হ্যাঁ আমার পরিচিত, শুধু ফোনেই কথা বলি, এর বাইরে কিছু না। পরে কইছে যে তুমি কক বিয়া করবা? পরে উনি না বলছে, না বলার কারণে তখন ওই মেয়েটা তো খালি কান দিতেইছে যে আমি যে আসলাম যারা আশায় হেও না করতেইছে, আরও আমি বিপদের মুখে, আমাকে উদ্ধার করা বাদ দিয়ে আরও অগর সাথে দিচ্ছে। পরে এক পর্যায়ে ওই চ্যাংড়া রাজি টাজি করে যে তাহলে তুইও বিয়া শাদি করবি না, আর কেউ তো বিয়া শাদি করবো না, তাহলে ওরে ব্যক্তি মিলা ওরে নষ্ট করব। তো এক পর্যায়ে ওখানে ওই ছিল ভুল, ওই ভুলটা তখন করছি। ভুল মানে কি? কয়জন ছিল আপনারা ওখানে? 4 জন। 4 জন, ওই ছেলে সহ? হ্যাঁ, ওই ছেলে সহ। ওই ছেলে ওই কাজে যুক্ত হয়েছিল? হ্যাঁ, ওই ছেলে ওই কাজে, মানে উনিই প্রথম। ওনাকে কি আপনারা জোর করেছেন নাকি উনি স্বেচ্ছায় কাজ করেছে? ওই ছেলেটাকে? ছেলে না, ছেলেটাকে কোনো জোর করা নেই, ছেলে উনি আরো আঙ্গর সাথে যোগ দিছে। উনি আমার মনে হয় যে ওই চ্যাংড়াটা আমাগরের কারণেই উনি আরো খুশি হয়েছে। ওকে, তারপর পরে এক পর্যায়ে খারাপ কাজ কইরা ওনারে ওই চ্যাংড়ার সাথে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তখন ওই দিন আর কে বাজাইব, এমনি একেতে সাথীরে হারাইছি, ভালো লাগে না, যেদিকে যাই মন স্থির থাকে না, ঘোরাফেরা করি, খাই দাই, খুব একটু কাজ কামও করি না। তখন হলো কাবদ নেশায় খালি ঘুরি, গাঞ্জা খাই, আবার ফের জুয়া খেলা যেটাকে বলে, কোনোদিন জুয়া খেলা জানি না। ওই একদিন কে ওই শুধুই মানুষে যেগুলা খেলছে তাস, ওই পুরান টাস দিয়ে একদিন কে এমনি এমনি দুইজন, আমি আর একজন, দুইজন এমনি এমনি বসে থেকে খেলতেছি, কোনো টাকা পয়সা না, এমনি খেলতে গেলে ওই আমাদের ওখানকার এক জামাই আছে, ওই সম্পর্কে চাস্তো বোনের জামাই, কইতা হ্যাঁ আয় আমার সাথে। তখন পকেটে 100 টাকা ছিল, তখন ওর সাথে গেছি, যা দেখছি ওরা 5 টাকা 10 টাকা করে ওই জুয়া খেলে। ওই তখন ওই যা কতক্ষণ খাড়া থেকে দেখছি, দেখার পরে দেখি একবারে সহজ জুয়া খেলা। তখন আমি ওই জুয়া খেলাটা শিখি, শেখার কারণে ওই একদিন হয়তো লস যায় আর একদিন লাভ হয়, এবার করতে করতে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, প্রায় 60-70 হাজার টাকা ঋণ হয়ে গেছি। এখন এই ঋণ দিমু কেবা করে, ঋণ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, যে কাজ করি কাজ করে দিন পার চলে, কিন্তু ঋণ দেওয়ার মতো পরিস্থিতি নাই। তখন হলো ওই যে ট্রলারে এক সময় মানুষ বিদেশ গেছে প্রচুর পরিমাণ, তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমি গ্রাম ছেড়ে পালায় যাবো, একবারে বিদেশ যাবো, বিদেশ থেকে এসে মানুষিক টাকা পয়সা দিয়ে দেব। ট্রলারে বিদেশ দালালের সাথে কথা বললাম, কথা বলার কারণে শুধু আমার একটা ফুফাতো ভাইকে আমি বলে গেছিলাম যে তুই এই কথা কাউকে কইস না, আমি ট্রলারে যেতেছি, যে তুই যদি কস তাহলে আমার ট্রলারে যাবো না। পরে আমি খালি ওয়ারেই কয়া থিয়া আমি ট্রলারে গেছি, ওই দালালের সাথে গেছি। যাওয়ার পরে ওই চিটাগাং পর্যন্ত গেছি, যাওয়ার পরে দালাল নিয়ে আমার এই একটা রুমের ভিতরে একটা রাখছে। আমরা 4 জন গেছি, 4 জনে কি একটা রেখা, তখন আমাকে খাইবার দিল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে তখন কইতেছে যে বাসায় যদি কারোর কোনো কথা থাকে তাহলে ফোনে শেষবারের মতো কথা বলে নাও, আজকেই শেষ, কিন্তু কালকে দুপুরের মধ্যে তোমার ঘরে ট্রলারে তুলব। তখন হলো যার যার মতন বাসায় ফোন দিয়ে জানাইতেছি যে আর কোনো চিন্তা করিস না, যে আমরা ট্রলারে বিদেশ যেতেছি। কিন্তু আমি ওই ফোন দিছি, বাড়িতে ফোন দেওয়ার পরে আমার মা এত কান্নাকাটি করতেছে, মোরা আগেই ওই ফুফাতো ভাই বলে দিছে, বলে দেওয়ার পরে তারপরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে খুব কান্নাকাটি করতেছে। তো ওই কান্নাকাটির কারণে আমি আর ওই রুমের ভিতরে থাকতে পারতেছি না, আমার বাসায় যাইতেই হবে যত কষ্ট হোক।
তখন আমি দালালরে বললাম যে আমি বিদেশ যাবো না, আমার বাসায় পৌঁছে দেন। তখন উনি আসতে দেব না। উনি কইতেছে যে তুমি যদি যাও তাহলে এখানে আমার আর 10টা পোলাপান আছে, তোমার যাওয়া দেখলি অঘরে মন ঘুরে যাবো, ওরাও যাইব না, তাহলে তোমাকে টাকা পয়সা খরচ করে নিয়ে আসি, তাহলে টাকা পয়সাগুলো আমার লস যাব। আমার সুন্দর ভাষায় বুঝাইতেছে। তো পরে কইছি যে দেখেন আমার যত টাকা খরচ হয়েছে আমি সব দিমু, কিন্তু আমার তাও বাড়িতে যাওয়া লাগবে, আমার আমায় এত কান্নাকাটি করতেছে। পরে এক পর্যায়ে ওই দালাল আসবে দিব না। পরে আমার বড় ভাই ফোন ধরছে, বড় ভাই ফোন ধরার পরে কইতেছে যে তোক বাড়ির থেকে নিয়ে গেল কেন, তুই তার নাম ঢোকা, এ তোর ওরা নামও বলবার দিতেছে না। তখন আমি ওই গোপনে ভাই নামটা বলে ফেলাইছি যে ও মুখ আমাকে নিয়ে আইছে। তখন ওই ওর নাম্বার আবার ভাইয়ের কাছে ছিল, ভাই আবার ওনাকে ফোন দেয়া বলছে যে তুই যদি আমার ছোট ভাই বিদেশ পাঠাস, আমি এখন যা তোর নামে মামলা করবো, তুই আর বাকি জীবনে দেশে এসে পারবি না। ওনার এই ভয় বৃদ্ধি দেখানোর পরে ওনার আমার এই বাড়িতে পাঠাই দিছে, টাকা পয়সা খরচ করে বাড়িতে পাঠাই দিছে। আমি বাড়িতে আছি, এসে এখন ওই খাই দাই, ওই মানুষ যে ঋণ পাতি পাইব ও বাড়ি পুরে যায়। আমার আব্বা মায় ওরা কইছে যে যখন ঋণ দিছোস, যখন ও দিবার পারবো তখন দিব, এর জন্য কোনো চাপ সৃষ্টি করতে পারবি না, কারণ ও তো পোলাপান মানুষ, ওরে ঋণ দিলি পারে ওর একটা মুরব্বী রেহা ঋণ দেওয়া উচিত ছিল। কিন্তু আমাকে তো শুধু একাই টেহা দিছে, আমার বাড়ির কেউ কোনো মুরব্বী আসছিল না। তো ওই মানুষজনকে বুঝা দিয়া দিছে, দেওয়ার পরে আমি ওই ধীরে ধীরে কাজ করি, আর ওই মানসিক অল্প অল্প করে কিছু কিছু ঋণ দেই। আমার এক বন্ধুর বিয়া ঠিক হলো। বন্ধুর বিয়া ঠিক হলো। এই মেয়েটার কি হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, এই মেয়েটার কি হলো শেষ পর্যন্ত? কোন মেয়েটা? যে মেয়েটাকে আপনারা সবাই মিলে এই কাজগুলো করলেন, মেয়েটা কি কিছুই করলো না? না না, ওই মেয়েটার আর কোনো খবর নাই, খোঁজ খবর আসছিল। তারপর ওই যে আমার ওই বন্ধুর একটা বিয়া ঠিক হলো, পরে বন্ধুর বিয়ার দাবাত দিল, দাবাত দেওয়ার পরে দাবাত খাইলাম, খাওয়ার পরে ওখানে ওই বন্ধুর যে ওয়াইফ ছিল আর 2-3টা বান্ধবী ছিল। তো ওনার মধ্যে শাপলা নামের একটা মেয়ে, ওনারে আমার পছন্দ হয়েছিল, যে ওর ওই সাথী তো ছিয়া চলে গেছে, এখন শাপলা, এখন ওনার পছন্দ হয়েছে। অনেক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে ওনার সাথে আমার প্রেম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন ওই ফোনে কথা বলতে বলতে প্রায় 6-7 মাস কথা বলছি। কথা বলার পরে ওরা 8 জন বান্ধবী মিলে আমার বাসায় এসে খোঁজ জানতেছে যে আসলে আমি কোন পরিবারের কে বা কি এসে দেখছে। আমি বাসায় নিয়ে গেছি, আমার বড় ভাবি চানাচুর বিস্কুট খাওয়াইছে, ঠান্ডা মান্ডা খাওয়ায় বিদায় করে দিছে। ভাবিরে দেখাইছি যে আমি ওরাই বিয়া করতে চাই, আমি ওরাই বিয়া করবো। এক পর্যায়ে ভাবি ওরাও পছন্দ, কিন্তু এরা তো আর বিয়া ধরতেছে না, আইসে এলো বেড়াইবার নেগা। পছন্দ কইছে যে বিয়া করিস, ওগর বিদায় করে দে। তখন ওগর বিদায় টিদায় করে দে। ওই ফোনে কথাবার্তা বলি, বছর খানিক কথা বলছি ফোনে, এরপরে আর দেয়া সাক্ষাৎ করি নাই, খালি ফোনেই কথা বলছি। আর ওই SMS করছি, করার পরে ওই মেয়েটার বড় ভাইকে আবার আমি চিনি, আমাদের গ্রামের বাইরের, কিন্তু ওই বিয়া খাইছি, বিয়ার সময় ওর বড় ভাইয়ের সাথেও পরিচিত, ওনার সাথেও পরিচিত। তো একদিন কে হঠাৎ রং নাম্বারে আমার ফোনে একটা ফোন আইছে, আসার পরে ওই আমার দেখা করতে বলে ভালোই বন্ধুর মতো সম্পর্ক করে ফেলাইছে। 1-2 দিন কথা বলার পরে বন্ধুর মতো সম্পর্ক করে ফেলানোর পরে তখন আমার এক জায়গায় দেখা করতে বললো। পরে দেখা করলাম সিরাজগঞ্জ রোড একটা নর্মাল একটা হোটেলের ভিতরে দেখা করলাম। দেখা করার পরে চিনা ফেলাইছি যে ওই না অমুকের ভাই। তখন ও আমার চিনা ফেলাইছে যে এ না ওই আমাদের আত্মীয়র মধ্যে নেই, কিন্তু আসলে আত্মীয় না, আমি লোক ওই বন্ধুর বিয়া খাইছি এই সম্পর্কে ওই অগরে জামাই জিরা বন্ধু। তখন ওই হোটেলের পিছনে নিয়ে যায়, আমার হাতটা জড়া ধরে কইতেছে দেখো ছোট ভাই, আমার মা বেচা নাই, আমার এই ছোট বোনটা খুব স্বপ্ন লেখাপড়া করাইতেছি, ওরে তো বিয়া শাদী এখনই দেবো না, আর তুমি যে কাজগুলা করতেছে ওইগুলা ঠিক না। কারণ ওই সব ফোন কল SMS সব কিছু চেক দিছে, চেক দিয়া ধরা পড়ছে। তখন আমারে বুঝাইতেছে, আমার খুব অনুরোধ করতেছে যে তুমি শাপলারে ভুলে যাও, শাপলারে যত কিছু কোয়া নাকি আমি কমু, তুমি খালি শাপলার সাথে আর কোনোদিন কথা কই না, আমার অনেক স্বপ্ন, আমার বোনেকে আমি লেখাপড়া করাম। তো আমি এক পর্যায়ে ওর রিকোয়েস্টে
আমার মনটা নরম হয়ে যায় যে যাই ওরে আমি ছাড় দিয়ে দিম। পরে শাপলা ফোন দেয়, আমি আর ফোন টোন ধরি না, না ধরে SMS এর মাধ্যমে ওরে আমি না করে দিই। তখন আমি বেঈমান সাজি, বিশ্বাসঘাতকতা করি। করার পরে ওই শাপলা ফোন টোন দিলে ওই ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট আর SMS দিয়ে দেয়, খুব দুঃখের কষ্টের SMS দেয়। ওগুলা শুনে নিজে নিজে একলা একলাই থেকে থেকে কান্না করি যে আসলে উনি তো আমাকে ভালোবাসছে, আমি তো ওকে ভালোবাসি, কিন্তু আবার ওর বড় ভাই এসে আমার রিকোয়েস্ট করলো, ছাইড়া দিলাম। অন্যান্য আর কোনো চিন্তা ভাবনা করি না, না করার কারণে তখন ওই জীবন নষ্টের দিকে নিতেছি। আমার বাড়ির গ্রামের ভিতরেই একটা বড় ভাই ছিল, উনি এবার একটু খারাপ টাইপের। ওনার সাথে ঘোরাফেরা করি, ঘোরাফেরা করার অবস্থায় ওই এর ক্ষতি করে, ওর ক্ষতি মানে যে যারা প্রেম করে গ্রামের মধ্যে একটু ফজাত বাজলে পারে ওই ওরা যা মিটে দেয়, মিটে দেওয়ার পরে ওই টাকা পয়সা ঘুষ দেয়, 10,000 15,000 করে টাকা পয়সা করে দিলে পারে ওই টাকা পয়সা 5-7 জন মিলে ভাগ করে নিয়ে খাওয়া হলো। আমি লোকের সাথে এখন ঘোরাফেরা করি। তো ওই ঘোরাফেরা করতে করতে এক পর্যায়ে ওই আমার বাড়ির পাশে একটা ভাড়াটিয়া ছিল, ওনার বাড়ি ছিল টাঙ্গাইল, ওখানে যা বাসা ভাড়া নিয়ে থাকে। তো একদিনকে ওই বড় ভাই ফোন দিচ্ছে যে তুই দেখ তো ওই বাসায় যে লোকটা আইছে, ওরা বলি বিয়া শাদি করে নাই, বিয়া শাদি না করেই থাকতেছে। তে আমি যা খোঁজ নিছি, খোঁজ নেয়া জানছি যে বিয়া জামাই আছে, বউ আছে, সলপাল আছে, তো বিয়া শাদি তো হয়েছেই। পরে কইতেছে না ওদের বিয়া শাদি হয় নাই, ওরা এমনি পলায় এসে থাকতেছে, তাহলে অগরে দইরা টাকা পয়সা নেওয়া যাবো। তে 7-8 জন মিলা ওই বাড়ির ভিতরে গেছি, বাসার ভিতরে গেছি, যায়া অগরে এখন ওই ডকুমেন্ট চাচ্ছি যে তোরা যে বিয়া শাদি করছোস ওই ডকুমেন্ট দে, কাবির নামা দে। পরে ওরা বাক্সর ভিতর থেকে ওই কাবির নামা বাই করে দিল। কাবির নামায় সঠিক আসিল, ওই কাবির নামারও আজ পর্যন্ত আমার কাছে আছে, আমার বাসায় আছে। কিন্তু তারপরে ওই যে 7-8 জন মিলে গেছি, যায় একটু হামলা, টাকা পয়সা নিতেই হইব। মার দৌড় এমন মার দিছে, মার দিতে দিতে ওই লোকটো একবারে পায়খানা করে ফেলাইছিল। ওইরকম কান্না, একটু জানোয়ারের মতন ব্যবহার করছে ওই জায়গায়। আমিও মারছি খুব। মারার পরে এখন কি টাকা পয়সা ওরা দিব কোন থেকে? ওরা ভিন দেশের মানুষ, টাকা পয়সা ওর কাছে নেই কেউ, না দের কারণে অগরের রাইতেই মনে করেন যে অগরের বাড়ির থেকে বাই করে দিয়া ওই রুমের ভিতরে তালা মেরে দিছি। তালা মেরে দেওয়ার কারণে পরের দিন ওই অগরে কিছু ময়মুরব্বী আইসে, এসে আমাদের রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পরে আমরা তালা কিছু টাকা পয়সা নিয়ে অগরে তালাটা খুলে দিছি। খুলে দেওয়ার পরে এই যে ওরা ওই বাসায় ছেড়ে দিছে, ওই গ্রামে একবারে ছেড়ে দিছে, ওই গ্রামে আর যায় না। যাই হোক, ওখানে আর একটা ভুল করছি, ওরও একটা ভুল। তারপরে লোকা ভুল করছি ওই যে ধীরে ধীরে গাঁজা খাওয়াটা বাইরে গেছে, মানে ড্রাগ নাও বেশি বেড়ে গেছে। হ্যাঁ, তারপর ওই যে মানুষ খারাপ মানুষের সাথে ঘুরি, ওই না বেড়ে যাওয়ার পরে ওই ওই যে বড় ভাইয়ের সাথে ঘুরি, উনি একবারে একদিনকে 3 কেজি গাঁজাই আইনা দিছে। তা ওইটা আইনা দিছে থানার থেকে, আইনা দেয়া আমার কাছেই থুইছে। থোয়ার পরে কইতেছে এটা তোর কাছে থুইলাম, যখন বেচা লাগে আমি বেচমু, তুই খালি গোপন করে থুয়ে দে। তখন আমি গোপন করে থুয়ে দিছি। ওই থেকে থেকে এসে চায় ওই বাই করে দিই, 250 গ্রাম, হাফ কেজি একবারে বাই করে করে দিই। দেওয়ার পরে ওই তখন আমার কাছেই জিনিস, তখন আমার আরও বেড়ে গেছে খাওয়া বেড়ে যাওয়ার পরে তখন আমি চিন্তা করতেছি গাঞ্জা তো আছেই আমার কাছে, আমি খালি খামু আর ওই জায়গা থেকে কিছু মারছি, আলাদা করে কিছু সাইড করছি, কইরা ওইটা বন্ধু বান্ধব নিয়ে আমরা খাই। আর মনে হয় 100 গ্রাম কি 150 গ্রাম মতন সাইডে রাখছি, আর সবগুলা ওইভাবে ওই একবার 250 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম এবার করে করে উনি নিয়ে যায় বেচে দেয়। বেচে দেওয়ার পরে ওই গাঞ্জা শেষ, আর গাঞ্জা নাই। তখন ওই কয় যে থানা ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, সব কিছু আছে, যদি তুই বেচতে পারস তাহলে আমি কিনে এনে দেই, তুই বেচ।
একবারে থানার থেকে এনে দেবো, অনেক কোনো সমস্যা হবে না। পরে কইছে না আমি এগুলা বেচবো না, আমি এগুলা করবার চাই না, আমি এগুলার থেকে মুক্তি চাই। আমি ইয়াবা তখন তো প্রথম ইয়াবার নাম শুনছি, কোনোদিন ইয়াবা খাইও নাই দেখিও নাই। তখন আমার রিকোয়েস্ট করলো যে দেখ এগুলা করলে মেলা টাকা পয়সা লাভ হইব, তখন তুই কাম করে খাওয়া পারবি না, তখন এইগুলা করে খালি তোর ভালো দিন চলবো। তখন আমি শিকারই নাই ওই ইয়াবার নিয়ে, খালি টিভির খবরে দেখছি যে এতগুলা ইয়াবা এত পিস ইয়াবা ধরা পড়ছে, ওগুলা দেখে দেয়া ভয় করছি। আমি আর ওই গাঞ্জাও নেই না, ইয়াবা কোনো কিছুই নেই না, ওর সাথে মনে করেন যে এইভাবেই চলতেছে। আমি ওগুলা নিতেছি না, আমার প্রতিদিন বুঝাইতেছে, আমি নিতেছি না। নিতেছেন মানে আপনি ড্রাগ নিচ্ছেন ঠিক, কিন্তু ওর কথা শুনছেন? হ্যাঁ, আমি ড্রাগ নিচ্ছি, ওই নিজে সেবন করছি, কিন্তু ওই ও যেটা বলছে সেটা শুনছি না। না শোনার কারণে ওই মন ভাঙাভাঙি। পরে ওই যে আবার ওই যে শাপলার কথা করলাম, ওনার বাড়ি হলো রায়গঞ্জ ধানগাড়া মেলা ফাঁকে। পরে ওই যে বড় ভাইয়ের কথা শুনি না, তখন একটু রাগ না, একটু অভিমান করে, কথা বলতে চায় না, কাছে গেলে পারে খুব একটু দাম দেয় না। তে আমার তো অগর সাথে ঘুরিয়া ঘুরিয়া একটা বদনেশা হয়ে গেছে, অগর সাথে আমার থাকতেই হইব। আবার ওই যে আমি জুয়া খেলছি, কোনে কোনে জুয়া খেলে তা তো আমি জানি। ওই অগর হাতে আবার পুলিশের হাত আছে, ওই পুলিশ নিয়ে এসা ওই জোয়ার করে ধরা দিলে পারে, ওই রাতারাতি ওই টাকা পয়সা দিয়ে ছাড়ালি পারে, ওই টাকার থেকে কিছু ভাগ পায়। তো ওইগুলা আমি 2 দিন ওই কাজ করছি, মানুষের সাথে বেইমানি করছি, ধরা দিছি। ধরা দেওয়ার পরে এখন আমি তো খেলি, খেলাধুলা করি, আমি যে ধরা দিছি ওরা হয়তো কেউ ধারণা করে না, কিন্তু ওরা যে ধরা দিছে এটা মানুষ জানে যে এই কাম অগরেই দ্বারাই সম্ভব, কিন্তু ওরা যে আমাকে ব্যবহার করে এটা কেউ জানে না। না জানার কারণে ওইটা আমি গোপনে গোপনেই করি। করার সময় পর্যায়ে একবার এই তো 2017 সালের দিকে, এই তো 2 বছর আগে ঈদের আগের দিন ওই বড় ভাইয়ের সাথে এক পর্যায়ে পাশাপাশি একটা গ্রাম আছে বাগবাড়ি, ওই ওনার একজনের সাথে মারামারি হওয়ার পরে ওনারা আবার আমার করে পাইকোসাই বাজারের ভিতরে মারামারি হয়। তো ওই বাগবাড়ি থেকে আবার 4-5 জন পোলাবান টোলা নাইসা আবার মারলে পারে এর তো পোলাপান আরো বহুত, হাতে হাতে ফোন দিছে, 10-15 জন চলে যা, ওই বাগবাড়ি 4-5 জনকে আহত করে ফেলাইছে। আহত করে ফেলানোর পরে হসপিটালে গেছে। 2 দিন পরে এলো ঈদ, হসপিটাল থেকে এসে ঈদের পরের দিন, তারই পরের দিন যে এক পর্যায়ে গ্রাম লাগে গেছে। তারই পরের দিন একবারে ঈদের তৃতীয় দিন বাড়ির পাশেই বসে রয়েছি, হঠাৎ মাইক দিয়া কইতেছে যে গ্রাম যদি বাঁচাইবার চাও তাহলে যার যা আছে তাই নিয়েই প্রস্তুত হও। তখন এক পর্যায়ে দেখতেছি ওইরকম শব্দ এক চড়ার ভিতরে, পাশের যে গ্রাম খালি দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা তো সব দৌড়ায় গেছি যে মারামারি হইতেছে, আমরা যাই দেখতেছি আমাদের গ্রামে একটা মরছে। এখন চড়া বিশাল ফাঁকা চড়া, ওই চড়ার ভিতরে হাজার মানুষ, ওই পক্ষ আমাদের পক্ষ, 2 পক্ষ। পুলিশ দিয়া সরাসরি সাংবাদিক আইছে, সাংবাদিকের ক্যামেরা কাইরে নিয়ে কেরো আইসরা ভাঙতেছে অবস্থা, পুলিশের কোনো বাধাই হইতেছে না। আর পুলিশ তো অত জনগণে দিতেছে না, খালি মধ্যে দেখ পুলিশ লাইন ধরে খাড়া হয়েছে, 2 পক্ষ 2 মোড়া। ওই কিছুক্ষণ পর ওরা যদি দাওয়া দেয় আমাদের গ্রাম যায় পিছা, আবার কতক্ষণ পর আমাদের গ্রাম থেকে যদি দাওয়া দেয় ওরা দৌড়ায় পিছা যায়। কত সালের ঘটনা এটা? হ্যাঁ, 17 সালের ঘটনা, এই কয়দিন আগের ঘটনা। হ্যাঁ, তো এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে পড়লে পারে ওই যে বড় ভাই ওয়াইট নেই তো মারামারি শোষণা। এক পর্যায়ে ওই আমাদের ওই বাজার একটা না 1.5 মাস বন্ধ থাকে, গ্রামে কোনো ছেলে মানুষ থাকে না। আমরাও পালায় থাকছি, মানে 15-20 দিনের মতন ফাঁকেই আসছিলাম, কিন্তু 1 মাস পরে লোক গ্রামে ঢোকার পাস দিছে। আমাদের ওখানে এমপি আছে, এমপি আইসা ওরা এখন মীমাংসা করছে। এটাই শুনছি যে 53 লক্ষ টাকা জরিমানা, ওটা প্রত্যেক ঘরে থেকে জরিমানা দিয়া ওটা মীমাংসা করে দিছে। ওটাতে আঙ্গুরেও দিতে হয়েছে এটা প্রত্যেক পরিবার থেকেই। আর আঙ্গুরে ওই জরিমানাটা হয়েছে এই কারণে, আমাদের বাজারের ভিতরেই ওদের হলো ব্যবসা ছিল বেশি, ওদের দোকান ছিল বেশি, ওই দোকানগুলা ভাঙচুর করছিলাম, মাল সামানা নষ্ট করছিলাম, সেই কারণে হলো ওই 53 লক্ষ টাকা জরিমানা গেছে। আর পরবর্তী অগরেও একটা মরছে মারামারির ভিতরে, অগরে একটা মারার পরে তখন ওই যে আসামিও গেল ওই বড় ভাই,
যার সাথে আমি ঘুরি, হুম আসামি হয়ে যাওয়ার পরে তখন ওরা তো আর গ্রামে থাকতে পারে না। যতই মিটুক জরিপানা জয় দেয়, অগরের নামে কেস ওঠে নাই। গ্রামের যে মানুষের নাম ওইগুলা তুলে নিছে, কিন্তু ওই মেন আসামির নাম তুলে নাই। যার কারণে ও আর গ্রামে থাকতে পারে না। ওর এখনো মনে হয় বর্তমান ঢাকা শহরেই আছে, কিন্তু ও আর গ্রামে থাকতে পারে না। যার কারণে ওর সাথে ওই মেশা বন্ধু হয়ে গেছে। এখন ওর কোনো খোঁজ খবর আমি নেই না, ও আর আমার কোনো খোঁজ খবর নেয় না। আর আমি যে ওর সাথে ঘুরছি খুব একটা মানুষ জানেও না, মানে অল্প কিছু মানুষ জানে, কিন্তু অত ভালো করে মানুষ জানে না। যাই হোক, এক পর্যায়ে ও দেশ থেকে পড়ছে। আমি বুঝি যে এক পর্যায়ে হিসাবে বাইসাই গেছি, নাহলে ও থাকা কালান্তে আরও অনেক বড় অপরাধ করে হালাতে সময় লাগল না। যাই হোক, আসার পরে এখন চিন্তা ভাবনা করি ভালো থাকে না যে জীবনটা কি এভাবেই কাটবো নাকি জীবনটা চেঞ্জ করতে হইব। এখন জীবনটা চেঞ্জ করবারও পারি না। বাইরে বাড়ালি ওই জাগর সাথে সঙ্গ অগরেই মুখ দেখা লাগে, আর অগর সাথে এলাকা মেশা, ভালোর দিকে যাইবারই পারি না। না যাওয়ার কারণে এখন ওই গ্রামেই পালম চালানো অবস্থায় আর একটা মেয়ের সাথে এলাকা দেখা সাক্ষাৎ। কিন্তু না, এটা রেজাল্ট কি দাঁড়ালো? এই মেয়েটার রেজাল্ট কি দাঁড়ালো? ওই শাপলা, ওই যে ফোন নাম্বার ব্ল্যাকলিস্ট, কোনো SMS এর মাধ্যমেই ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে ওই খুব SMS দিয়ে খুব কান্নাকাটি করছে। এরপরে কি হয়েছে আপনি জানেন না? এরপরে ওর কোনো খোঁজ খবর নেই। ওর ভাই আমাকে খুব অনুরোধ করছে, এত রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি ওর ভাইয়ের কথাই গলে গেছিলাম। পরে ওই এখন তো বিয়ে শাদী তো করতে হবে, বড় হয়ে গেছি, ধীরে ধীরে বড় হইতেছি। এখন ওই বাড়ির কাছে পালম চালাই, তো একবারে তো ওই আর একটা ওই জোগাইলেই বলে ওনাকে ওই সুতা পাক দেয়। তো ওই মেয়েটাকে দেখি, এই মেয়েটা কালো ছিল কিন্তু ডেল কাটিন সেই। তো ওনারে আমার ভালো লাগার কারণে আমি ওই এক জায়গায় থেকে কাজ বাদ দিয়ে উনি যে বাড়িতে কাজ করে আমি যাই সেই বাড়িতে কাজ নেই। পরে ওই মেয়েটাকে আমার ভালো লাগছে। ভালো লাগার পরে এটার নাম কি ছিল? এই মেয়েটার নামও শাপলা। জি, আগের জন্য শাপলা। হ্যাঁ, আগের মেয়েটাও শাপলা। শাপলা ভালো লাগে, তখন আমি ওই আরেক বাড়ি থেকে কাজ বাদ দিয়ে এসে ওই শাপলা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে কাজ নিয়েছি। নেওয়ার পরে মনের মধ্যে চাইছে যে ওরে আমি ভালোবাসমু আর ভালোবাসার কথাটা বলবো, কিন্তু আমার এই মুখ দিয়ে এই কথাটা বলা হয় নাই। এক পর্যায়ে কাজ করতে ওর সাথে আমার ভালো একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেলে পারে আমি আর ওই ভালোবাসি কথাটা বলতে পারতেছি না, কারণ ওই যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সেই কারণে আমি ওনাকে ভালোবাসার কথা বলি না বলার কারণে এক পর্যায়ে একদিনকে অনেক দিন চলার পরে একদিনকে উনি আমার ওই শাপলা আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আজকে আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে। কোন জায়গায়? মানে পার্কে কেন? মানে আমি একজনের সাথে দেখা করবো। উনি ফোনে আর একজনের সাথে কথা বলে। তখন কইলাম, নিজের থেকে কষ্ট পেলাম, আরে আমি ভালোবাসি, আর উনি আমাকে ফোন দিয়ে জানাইতেছে যে ওনার ভালোবাসার সাথে দেখা করবে যাবো, তা আবার আমাকে নিয়ে যাব। পরে রাজি হইলাম, নিয়ে গেলাম। নিয়ে যা ওই উল্লাপাড়া চড়ই পার্ক নিয়ে যা, ওই চাংড়া আসলো, দেয়া সাক্ষাৎ করে দিলাম। এই স্যাম্পল খালি পেঁচাল ওই 10-15 মিনিট চ্যাংড়ার সাথে পেঁচাল পারলো, এই পর্যন্তই শেষ। ওই পেঁচাল পারার পরে আমরা ওই পার্কটা দিয়ে ঘোরাফেরা কইরা চলে আসি। আসার পরে আমি ওই শাপলার থেকে নিজের থেকেই কষ্ট পাইছি যে শাপলার সাথে আমি এতদিন ধরে বন্ধুর মতো মিশতেছি, আর শাপলা হঠাৎ করে আরেকজনের সাথে প্রেম করলো, আর কিছুই জানলাম না। আর হঠাৎ করে আমায় ফোন দিয়ে খবর নিল যে আমারই সাথে যাইতে হবে। এগুলা মনের মধ্যে খুব কষ্ট হয়। কষ্ট হলেও কিছুই করার নাই, যেহেতু ওর মন, উনি যাকে ভালোবাসবো সেই তো, আমি তো কিছু করার পারবো না। পরে এভাবে দিন যাইতে আমি তো এখন ওই শাপলাকে ভালোবাসি এ কথাটা এখন শাপলাকে বলবার পারতেছি না, যেহেতু ও আর একজনকে ভালোবাসে। তো একবার যাই সিদ্ধান্ত নিলাম যে জীবনে যা করছি এই পর্যন্তই সমাপ্ত। আমি এখন বিয়ে শাদী করে একবারে ভালো আজাম। আমার জীবনে আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না, কোনো পথে চলবো না, কোনো নেশা টেশাও কিছুই করবো না, বিয়ে শাদী করবো। মনের মতো একটা মন পাইলে আমি একবারে ভালো, আমার জীবনে আর কোনো ভুল কাজ করবো না। পরে এক পর্যায়ে ওই শাপলারে বইলা গেলাম, বইলা যায় শাপলা যেহেতু আর একজনে ক্লাব করে, আমি বাড়ি জানাইলাম যে আমি বিয়ে শাদী করবো। পরে ওই বাড়ির থেকে মেয়েটে দেহে
7-8টা মেয়ে দেখছে, 7-8টা মেয়েই পছন্দ হয়েছে, বিয়াও ঠিক হয়েছে। হয়তো ওই যে আমার যে ব্যাকগ্রাউন্ডগুলা, ওই যে জুয়া খেলা, গাঞ্জা খাওয়া, এগুলা ব্যাক রিপোর্টের কারণে ওই বিয়াগুলো হয় নাই, ভাঙ্গা গেছে। ভাঙ্গা যাওয়ার কারণে 7-8টা বিয়া ভাঙছে এইভাবে। ভাঙ্গার পরে তখন আমাদের ওই জায়গায় একটা ঘটক আছে, সেটা ওই ঘটকটা টাকা খায় অনেক, কিন্তু কাজ করে, বিয়া 1-2-র মধ্যে পরে দেওয়া পারে, যে যত বড় খারাপই হোক। পরে ওই ঘটকের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমার তো এই অবস্থা, ওর ব্যাংকে কইলাম যে আমি তো এই অবস্থাতে আছি, তাহলে আমার তো বিয়া শাদী করাইতে হইব। পরে ওনার সাথে কন্ট্যাক্ট করলে লোকা 1000-100 খাইব, যে কয় 1000 দেখ ও 1000-100 ওনাকে দিতে হইব। পরে আমি রাজি। তে কইলাম যে আমার তো ইতুরি বিয়া ভাঙছে, তো তাহলে এখন ওই মেয়ে পক্ষই তাহলে আগে আসুক, এসে আমাকে দেখা পছন্দ করে যাক, আর আমরা যে যামু, আমরা যা হেরা পছন্দ হলে পারে আমরা একবারে নিয়ে আসমু, কোনো দিন টিন নাই। যেহেতু আমার বিয়ার দিন সময় দিলি ওই সময় থাকে না, ভেঙ্গা যায়, বাজি দেয় মানুষ। তো পরে এক পর্যায়ে আমাকে একদিন দেখতে আসলে ওরা দিন টিন দেয়, দিন দেওয়ার পরে আমরা যাই এক পর্যায়ে পছন্দ করলে 1,70,000 টাকা যৌতুক মেটার পরে বিয়া শাদী হয়ে যাওয়ার পরে এখন সংসার করি ধীরে ধীরে। আমি তো এর আগে তো কোনদিন বিয়া শাদী করি নাই, তাই বিয়ার কোনো ভাগ বুঝি নাই। যাই হোক, মেয়েটা কথা খুব কম বলে। তো আমি ভাবছি যে নতুন নতুন এক জায়গায় থেকে আরেক জায়গায় আইছে, হয়তো 2 দিন পরে ঠিক হয়ে যাবে। বিয়ে করলেন তাহলে শেষ পর্যন্ত? বিয়ে করলেন তাহলে? হ্যাঁ, বিয়ে করছি। মেয়েটা অতীত জানতো, আপনার এইসব অতীত জানতো না? না, জানতো না। আজকে জানে? আজকে পর্যন্ত জানে? আজকে পর্যন্ত জানে না, হয়তো আজকে শুনলে তাহলে জানবো। ওই কথা খুব কম বলে, কথাই বলে না। সোজা কথা যে আমি যে তার স্বামী, আমার সাথে মনে করেন যে ও কথা কওয়া জানাই না, ওর স্মৃতিশক্তি মনে হয় কম। এখন 3 বছর ধরে বিয়া করছি, বুঝছেন? 3 বছর ধরে বিয়া করছি, আজ পর্যন্ত ওই বইয়ের দ্বারায় আমার কোনো উপকার আসে নাই, মানে এমন ভাই আপনি অনেক সহজ সরল একজন মানুষ। না ঠিক আছে, বলেন আপনি। হ্যাঁ, বুঝতে পারছি। উপকার মানে যে উনি আমার রান্নাবাড়ি করে খাওয়াইতে পারে না। আচ্ছা, তো তারপরে কি হয়েছে এখন? যে ওই রান্নাবাড়ি করে খাওয়াইতে পারে না, জীবন তো এইভাবে কাটে না। এখন বিয়া শাদী করছি, 1 বছর হয় নাই। 1 বছর হওয়ার আগেই মনে করেন যে আমরা সংসার থেকে ভিন্ন হয়েছি। ভিন্ন হওয়ার পরে এখন তো রান্নাবাড়ি নিজেরই করতে হইব। পরে বউ রান্নাবাড়ি করতে পারে না, ওই ভিন্ন ভাতেই খাই। ওই আজকে আমার এটা দেওয়া রান্নাই, আবার চাস্তু বোন আছে, চাস্তু বোনিক নিয়ে এসে রান্নাই, ফুবু আছে, পাড়া প্রতিবেশী ভাবি টাইপ আছে, ওগর দিয়ে রান্না করে খাই। কিন্তু ওই আমার বউ কোনোদিন রান্না করতে পারে না, তো কোনোদিন শিখবো না। ওই ওয়াক যদি রান্নাবাড়ি করতে দেয়, ওর কাছে বসে থেকে ওই যে জিনিসটা দেখা দিব, ওই সেই জিনিসটাই দেওয়া পারবো, বুঝছেন? আরো ওর নিজের জ্ঞান থেকে ও কোনো কিছু দেওয়া পারবো না, দেওয়া পারেও না, আর কোনো কথাবার্তা কওয়া পারে না। এমনি বোকা না, কিন্তু মেয়েটাও খারাপ না, কিন্তু ও বোঝে কম, ওর স্মৃতিশক্তি কম, এর নিয়ে সংসার করা খুব কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আপনার জীবনের ঘটনা। হ্যাঁ, এখন কেন বললেন আজকে আপনি এই রেডিওতে এসে, সিরাজগঞ্জ থেকে রেডিওতে এসে কেন এই কথাগুলো বলতে গেলেন? এই কথাগুলা বললাম আসলে ভুল তো মানুষ মাত্রই তো ভুল, কারোর জীবনে কম, কারোর জীবনে বেশি। তা আমি যে ভুলগুলা করছি, এটা তো বিশাল বড় ভুল। এই ভুলের তো কোনো তুলনাই হয় না। তারপরে ওই যে আপনাদের এই রেডিও অনুষ্ঠানগুলো আমি হয়তো ওই যে বুধবারে, রবিবারে এই অনুষ্ঠানগুলো সরাসরি আমি শুনতে পারি না, কিন্তু আমাদের ওই জায়গায় কম্পিউটার থেকে তুলে নেওয়া শুনি। শোনার পরে ওই মিলন ভাই নামের একজন জীবন গল্প বলছে, ওই জামদানি শাড়ি মহাজন মনে হয়, তো ওই সিলেটের একটা ওই যে রেপের ঘটনাটা শুনছি, শুনে ওটা মনের ভিতরে আবেগ জাগছে যে আসলে এটা তো খুব খারাপ।